কেমন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। ঠিক 10 মিনিট তোমরা অপেক্ষা করেছো, রাইট? হ্যাঁ, একটু প্রবলেম হওয়ার কারণে, নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কারণে আমরা জাস্ট 10 মিনিট পরে আজকের ক্লাসটি শুরু করেছি। তারপরেও আমরা শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। স্মার্টফোন গিফট প্রোগ্রাম ভার্সিটি অ্যাডমিশন ভর্তিচ্ছ তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমাদেরকে অ্যাডমিশন সঠিক গাইডলাইন এবং সঠিকভাবে ক্লাসগুলো বোঝার জন্য আমাদের এই অনন্য আয়োজন। আমাদের আয়োজনের প্রথম ক্লাস ছিল অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। এই টপিকসটির ক্লাস তোমরা সবাই করেছো। দেন আমরা গতকালকে ক্লাস করেছি পজিটিভ ভার্ব। আলহামদুলিল্লাহ, তোমরা অসংখ্য শিক্ষার্থী এই পজিটিভ ভার্বের এক্সামটি দিয়েছ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা আজকে ক্লাস করব সাবজাংটিভ ভার্ব অথবা সাবজাংটিভ মুড। এই জিনিসটি নিয়ে আমরা কথা বলবো। আমি কি বুঝাতে পেরেছি? আমরা আজকে যেই টপিকসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব অথবা সাবজেক্টিভ মুড। হ্যাঁ, এই টপিকসটি আমরা আজকে ক্লাস করব এবং আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তোমরা পরীক্ষা দিবা। এবং আমরা আগামীকাল ক্লাস করব সন্ধি। তার মানে আমরা 4টি টপিক্সের পরিপূর্ণ একটি ক্লাস করব এবং পরিপূর্ণ প্রিপারেশন হয়ে যাচ্ছে 4টি টপিক্স। এভাবে একদিন একটি টপিক্স পড়লে কয়দিন লাগে তোমার সবগুলো টপিক শেষ করতে? আর দেরি না করে আমরা শুরু করে দিব আমাদের এই ক্লাসটি। তুমি অবশ্যই এই যে স্মার্টফোন গিফট প্রোগ্রাম সহ আমাদের অন্যান্য তোমাদেরকে আমরা গিফটগুলো দেখাচ্ছি। আমরা তোমাদের জন্য যে যে আয়োজনগুলো করেছি বা মাজার আমরা তোমাদের জন্য যেগুলো সাজিয়েছি অথবা যা দিব, তো এছাড়া আমরা স্মার্টফোন গিফটের পাশাপাশি আমরা আরো কিছু গিফট রেখেছি। তো সেই গিফটগুলো কারা কারা পাবে অথবা তোমরা কারা কারা এক্সাম দিতে পারবা, যারা ক্লাসটি শেয়ার করে শেয়ারের স্ক্রিনশটটি অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিচ্ছ, তারা কিন্তু প্রশ্নের লিঙ্ক পাবা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঝটপট শেয়ার করে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দিই এবং আমরা ক্লাসে চলে যাব সবাই দ্রুত। আচ্ছা, তোমাদের জন্য এই যে সাবহেডিং দেখতে পাচ্ছ, এই সাবহেডিংটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত টি-শার্ট, ঢাকা ইউনিভার্সিটির লোগোযুক্ত সাবহেডিং আমরা তৈরি করেছি। দেখছো, একটা হচ্ছে পড়ো লোগো আর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। এই সাবহেডিং তোমরা আমাদের কাছ থেকে পাবা। তোমাদের জন্য একটা ঢাকা ইউনিভার্সিটির লোগোযুক্ত একটা টি-শার্ট পাবা তোমরা, ঠিক আছে? এগুলো আমরা তোমাদের জন্য তৈরি করেছি। তোমাদের জন্য ওএমআর শিট, বাসায় বসে বসে অনেকগুলো এক্সাম দিতে পারবা। এই ওএমআর শিট রেডি করেছি। বিগত সালের বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নের পিডিএফ রেডি আছে, প্র্যাকটিস পিডিএফ রেডি আছে, কোনো টেনশন নেই। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বলে আমরা সরাসরি চলে যাবো আমাদের ক্লাসের দিকে। সবাই দ্রুত একটু শেয়ার করে দিই। শেয়ার করে আমাকে জানাও যে ভাই শেয়ার ডান। অনেক কথা বলে ফেলেছি, এবার আমরা শুরু করবো। ওকে ওকে, ঠিক আছে, সবাই শেয়ার করেছি। আচ্ছা, তোমাদের আজকের ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারী 5 জন পাবে 5টা টি-শার্ট। আজকের ক্লাসের উপরে সর্বোচ্চ শেয়ারকারী 5 জন 5টা টি-শার্ট পাবে। 5 জন সর্বোচ্চ শেয়ারকারী 5 জন, এটা হচ্ছে আজকের ক্লাসের উপরে। ওকে, তোমরা 24 ব্যাচ যারা আছো তারা কিন্তু আমাদের থেকে অনেক গিফট পেয়েছো। আমি এই যে আমাদের ঈদ গিফটে নাকি 17,000 টাকার ঈদ গিফট পেয়েছো তোমরা, 17, বুঝতে পেরেছো? তো এই যে বিভিন্ন গিফট, স্মার্টফোন অলরেডি 3টা তোমরা 24 ব্যাচের শিক্ষার্থীরা পেয়েছো, অনেকগুলো গিফট। তোমরা আরো গিফট পাচ্ছ আমাদের থেকে। সর্বোচ্চ শেয়ার করে দাও। চলো আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাইয়ার বুঝাতে বেশিক্ষণ লাগবে না। সাবজাংটিভ ভার্ব অথবা সাবজাংটিভ মুড কি সবাই সুন্দর করে একটু খেয়াল করো। জিনিসটা আসলে কি একটু খেয়াল করতে হবে, জিনিসটা আসলে কি। আচ্ছা, ওকে, সবাই বিসমিল্লাহ পড়ো। শেয়ার করেছি, শেয়ার হয়েছে? আচ্ছা, হয়েছে আবার শেয়ার, ঠিক আছে। সবাই এবার বিসমিল্লাহ পড়ি। আচ্ছা, এই সাবজাংটিভ জিনিসটি কি? আসলে এই সাবজাংটিভ ভার্ব জিনিসটি
আমেরিকান ইংলিশ, আমেরিকান যে ইংলিশ আছে সুন্দর করে সবাই বুঝবা। সাবজাংটিভ ভার্ব জিনিসটি অথবা সাবজাংটিভ মুভ জিনিসটি আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয়। তবে মজার ব্যাপার হচ্ছে আমরা যারা এই বাংলাদেশে বসবাস করি অথবা এই উপমহাদেশে বসবাস করি আমরা স্বাভাবিকভাবে ব্রিটিশ ইংলিশটা বেশি ফলো করি। কেন? কারণ আমাদের এখানে ব্রিটিশরা বসবাস করে গেছে। আবারও বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি আমাকে বলবো ভাইয়া এই সাবজাংটিভ ভার্ব জিনিসটি কি? আমরা অনেকে জিনিসটিও বুঝি না যে আসলে জিনিসটি কি, কেন, কিভাবে। তো জিনিসটি বিষয়টি হচ্ছে এই সাবজাংটিভ ভার্বের যে বিষয়টি এটি হচ্ছে আমেরিকান ইংলিশের একটা ব্যাপার স্যাপার, আমেরিকান ইংলিশের একটা নিয়ম। কিন্তু আমরা তো ফলো করি ব্রিটিশ ইংলিশ। তুমি ধরে নিতে পারো যে এটি রাইট ফর্ম অফ ভার্বের একটা শাখা, রাইট ফর্ম অফ ভার্বের একটা শাখা, মানে ভার্বের সঠিক রূপ। এই সাবজাংটিভের সময় একটা ভার্বের সঠিক রূপ কি হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব। আমি কি বুঝাতে পেরেছি ভাই? আমি কি বুঝাতে পেরেছি? চিকন কথা আগে সবাই লিখে ফেলো, চিকন কথা আগে লিখে ফেলো। আচ্ছা, এখন আসো এ মাঝার ধরো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলতে চাচ্ছি এটি হচ্ছে আমেরিকান ইংলিশের একটা টপিক, কিন্তু স্বাভাবিকভাবে আমরা ব্রিটিশ ইংলিশ ব্যবহার করে থাকি। তুমি আমাকে প্রথমে প্রশ্ন করতে পারো ভাইয়া এই টপিকসটিতে আসলে কি? এটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের মতোই, মানে হচ্ছে ভার্বের সঠিক রূপটা কি হবে, ভার্বের সঠিক রূপটা কি হবে, এই হচ্ছে এটি। এখন ভার্বের সঠিক রূপ কি হবে এর আগে তো নিয়মগুলো আমাদের জানতে হবে, তাই না? আচ্ছা, এইবার আমি তোমাদেরকে একটা বাক্য দেখাবো, তারপর আমরা মূল আলোচনা চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্টিভের সংজ্ঞাটা কিন্তু আমি এখনো বলি নাই। তুমি কি এখানে সাজেস্টেড একটা ভার্ব দেখতে পাচ্ছ? সবাই একটু খেয়াল করো, একদম যতজন আছে খেয়াল করো। এই সাজেস্টেড একটা ভার্ব দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সাবজেক্টিভ ভার্ব। সুন্দর করে সবাই খেয়াল করো। এই যে সাজেস্টেড একটা ভার্ব কি তুমি দেখতে পাচ্ছ? বলো তো আমাকে। দেখতে পাচ্ছ? এটি হচ্ছে সাবজেক্টিভ ভার্ব। এই ভার্বের পর কি হয় জানো? একটা দ্যাট থাকবে, দ্যাটের পরে একটা সাবজেক্ট হবে। এই তাহলে ভাই খেয়াল করো, সাবজাংটিভ ভার্ব মানে সাবজাংটিভ যে ভার্বটা আছে সেটার পরে কি থাকবে বলো তো? একটা দ্যাট থাকবে। সুন্দর করে সবাই খেয়াল করো, দ্যাটের পরে একটা সাবজেক্ট থাকবে। এরপরে যে ভার্বটা হবে এই ভার্বের সঠিক রূপটা কি হবে এই জিনিসটা জানাই হচ্ছে আমাদের আজকের এই ক্লাসের উদ্দেশ্য। আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি? আরেকবার বলি ভাইয়া, তাহলে ঠান্ডা মাথা আবার বিসমিল্লাহ পড়ো। যে গালিব ভাইয়া বলছে এটা আমেরিকান ইংলিশের একটা ব্যাপার স্যাপার আর আমরা ফলো করি ব্রিটিশ ইংলিশ। তো এই জিনিসটিকে আমি ধরে নিতে পারি রাইট ফর্ম অফ ভার্বের একটা ব্যাপার স্যাপার, মানে ভার্বের সঠিকটা কি হবে। এখন সাবজাংটিভের সংজ্ঞায় তো তুমি বুঝো নেই, তো সংজ্ঞা বুঝাবো একটু পরে, আগে বিষয়টা বুঝো। যে এই যে সাজেস্টেড ভার্বটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। হ্যাঁ, এই সাবজাংটিভ ভার্বের পরে এই যে তুমি দ্যাট দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ দ্যাট। এই সাবজেক্টিভ ভার্বের পরে সবসময় একটা দ্যাট হবে, দ্যাটের পরে একটা সাবজেক্ট হবে। হ্যাঁ, সাবজেক্টের পরে এরপরে যে ভার্বটা হবে এই ভার্বের সঠিকটা কি হবে, এই ভার্বের সঠিক রূপটা কি হবে, এই জিনিসটা জানাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য। আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি? মাঝার ঠিক আছে তো? না ওইটা বন্ধ করতে হয়, নইলে হয় না। আচ্ছা ভাইয়া, জাস্ট হচ্ছে আমাদের একটু প্রবলেম হচ্ছে, জাস্ট 30 সেকেন্ড লাগবে। ওই যে আমরা এটা অফ করে আবার চালু করলে ঠিক হয়ে যাবে। তোমরা একটু সবাই লিখে নাও, সবাই এটা লিখে নাও। ভাইয়ের বোঝাতে বেশিক্ষণ লাগবে না, এরপর আমরা প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চেন ফলো প্র্যাকটিস করব। ওকে, ঠিক আছে ঠিক আছে। আমি কি বুঝাতে পারতেছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিসমিল্লাহ আরেকবার পড়ে নিচ্ছি। আমি বলেছি যে তুমি এখানে সাজেস্টেড যে ভার্বটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে সাবজেক্টিভ ভার্ব। এরপরে একটা দ্যাট হবে, দ্যাটের পরে আবার আরেকটা সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে যে ভার্বটা হবে এই ভার্বের সঠিক রূপটা কি হবে, এই সঠিক রূপটা জানাই হচ্ছে সাবজেক্টিভ ভার্বের পড়াশোনাটা। এখন আমরা সঠিক রূপটা জানবো। ওকে, ঠিক আছে। এবার আসলে সাবজেক্টিভ মানে জিনিসটি কি, জিনিসটি এবার বাংলা একটু লিখো। এই জিনিসটি হচ্ছে যে কোনো ব্যক্তি চায় অন্য কোনো ব্যক্তি কিছু করুক, এই জিনিসটা একটু লিখে ফেলো। মনে করো আমি চাই তুমি কোনো কিছু করো, এই যে আমি উপদেশ দিই তুমি এটা করো, আমি পরামর্শ দিই তুমি এটা করো, আমি আদেশ করি তুমি এটা করো।
হ্যাঁ আমি উপদেশ দিই, আমি অনুরোধ করি তুমি এটা করো, তাহলে সাবজেক্টিভ ভার্ব জিনিসটি কি এটা একটু লিখে ফেলবো সংজ্ঞাটা, যে কোনো ব্যক্তি চায় অন্যকে কোনো কিছু করুক, এই জিনিসটা হচ্ছে সাবজেক্টিভ ভার্বের উদ্দেশ্য, এই জিনিসটা হচ্ছে মূলত সাবজেক্টিভ ভার্ব। লিখে ফেলো, কোনো ব্যক্তি চায়, ভাইয়া এটা লিখে ফেলো যে কোনো ব্যক্তি চায়, এটা জিনিসটি কি আগে বুঝো। জিনিস হচ্ছে কোনো ব্যক্তি চায় অন্য কোনো কেউ কিছু করুক, যেমন বলো গালিব ভাই চায় আমরা এটা করি, তাহলে ভাই যেমন আমি আদেশ করছি, যেমন আমার আম্মু আমাকে আদেশ করছে গালিব এটা করো, তাহলে আম্মু চায় আমি এটা করি। তাহলে ভাই সাবজেক্টিভ ভার্বের সংজ্ঞাটা লিখে ফেলি যে কোনো ব্যক্তি চায়, কোনো ব্যক্তি চায় অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি কিছু করুক, এটা লিখে ফেল ভাইয়া। কোনো ব্যক্তি চায় অন্য কোনো ব্যক্তি কিছু করুক, বা দুইজন, একজন চাইবে আরেকজনের কাছে আর আরেকজন সেটা করবে। এই যে আমি তোমাকে এটা দেখাই, মনে করো এখানে যে আমি তোমাকে একটা দ্য ডক্টর, সুন্দর করে সংজ্ঞাটা বুঝো, মানে বিষয়টা বুঝলে হয়তো তোমার কাছে ভালো লাগবে, নিয়মগুলো তো বলতে ভাইয়ের বেশিক্ষণ লাগবে না। এই যে ডক্টর সাজেস্টেড, কে সাজেস্ট করতেছে আমাকে বলো তো? ডক্টর সাজেস্ট করতেছে, তাইলে চায় কে বলো? এ ডক্টর চাচ্ছে, এই যে দ্যাট হিজ পেশেন্ট রুগী, এই ডক্টর চাচ্ছে রুগী স্মোকিংটা বন্ধ করে দেখতে। তো এই যে সাজেস্টেড তুমি দেখতে পাচ্ছ, এই সাজেস্টেড হচ্ছে সাবজেক্টিভ ভার্ব। আচ্ছা ভাইয়া কি বুঝাতে পারতেছি? মানে তুমি যখন জিনিসটি মুখস্থ না করে বুঝবা যে গালিব ভাইয়া বলেছে যে কোনো ব্যক্তি চায় অন্য কোনো ব্যক্তি কিছু করুক, এই কোনো ব্যক্তি চায়, এই চাওয়ার ক্ষেত্রে কিছু ভার্ব আছে। এখন তুমি আমাকে বলবো ভাইয়া এই পৃথিবীতে কি শুধু সাবজেক্টিভ ভার্বটা শুধু সাজেস্টেড? না ভাইয়া, 17টা ভার্ব আছে, লিখে ফেলি আমরা 17টা ভার্ব। এই 17টা ভার্ব আমরা রোম্যান্টিক ওয়েতে একটা ছন্দের মাধ্যমে মুখস্থ করে ফেলবো, নো টেনশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সাবজেক্টিভ ভার্ব দেখতে পাচ্ছ সাজেস্টেড, এরকম সাজেস্টেডের মতো কয়টা ভার্ব আছে? 17টা ভার্ব আছে। এই সাবজেক্টিভ ভার্বের পরে সবসময় একটা দ্যাট হবে, দ্যাটের পরে একটা সাবজেক্ট হবে, এই সাবজেক্টের পরে যে ভার্ব হবে এই ভার্বের সঠিকটা কি হবে, এই সঠিকটা জানাই হচ্ছে আমাদের এই পড়ার উদ্দেশ্য। আমি কি বুঝাতে পেরেছি? এখন আমরা এই ভার্বের সঠিক ফর্মটা কি হবে এটা আমি এখন তোমাদেরকে বলবো। তার আগে বলো আমি যতটুকু বুঝেছি অতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি? বল অতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? এখন এই 17টা ভার্ব আমি তোমাদেরকে মুখস্থ করে দেবো, বাট এগুলো একবার দেখাই দিচ্ছি। এই হচ্ছে 17টা ভার্ব। এই 17টা ভার্ব আমি তোমাদেরকে একদম রোম্যান্টিক হইতে মুখস্থ করে দেবে, একটা ছন্দ দিয়ে ক্লাসে মুখস্থ হয়ে যাবে, কোনো টেনশন করো না। এই 17টা ভার্বের পরে এই 17টা ভার্ব হচ্ছে সাবজেক্টিভ ভার্ব। এগুলো হচ্ছে এমন একটা কাজে ব্যবহৃত মানে ব্যবহৃত হয় যে কেউ চায় অন্য কেউ কোনো কিছু করুক। তো এগুলোর পরে কি হয় বলো তো আমাকে? এগুলোর পরে হবে দ্যাটের পরে হবে একটা সাবজেক্টের পরে হবে এই ভার্ব। এই ভার্বের সঠিকটা কি হবে? তাহলে ভাইয়া তুমি এই লিখে নিতে পারো যে গালিবে কি বলতে চাচ্ছে। গালিবে বলতে চাচ্ছে এই যে সাবজেক্টিভ যে জিনিসগুলো এগুলোর পরে কি হবে? এগুলোর পরে হবে দ্যাটের পরে হবে একটা সাবজেক্টের পরে যে ভার্বটা হবে এই ভার্বের সঠিক রূপ কি হবে, কোন ওয়েতে হবে, সেই জিনিসটা এখন আমাদের গালিবে আমাদেরকে বলবে, আর আমাদের পরীক্ষাতে জাস্ট এই ভার্বটা মানে উত্তর কি হবে সেটাই পরীক্ষাতে আসে। বল আমরা সবাই বুঝছি? এই পর্যন্ত সবাই বুঝছি মন থেকে? বল মন থেকে ভাইয়া বলো বুঝছি? ভাই বলো আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝছি, সবাই বুঝছি, রোম্যান্টিক, হ্যাঁ সবাই বুঝছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ তোমাদের সবাই। ভাইয়া আমরা আমাদের সময় এত সহজে বিষয়গুলো বুঝি নেই। আচ্ছা এবার আমি তোমাদেরকে বলি, এই যে ভাইয়া প্রপোজড, তোমরা অনেকে প্রপোজ করো না? প্রেমিকার প্রস্তাব, এই প্রস্তাব হচ্ছে প্রপোজ। এই যে প্রপোজ, এই যে এখানে প্রপোজ কিন্তু আছে, ঠিক আছে, এই যে এখানে প্রপোজ আছে, এই যে ভাই প্রপোজ, বুঝতে পেরেছো? তো প্রপোজ হচ্ছে সাবজেক্টিভ ভার্ব। এবার সব আমরা সুন্দর করে নিয়মগুলো জানবো, রুলস জানবো, আমি যা যা বলি তোমরা তাড়াতাড়ি লিখবা, এরপর আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস চলে যাব। সবাই আরেকবার বিসমিল্লাহ পড়ো, সবাই বিসমিল্লাহ পড়ো। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সাবজেক্টিভ ভার্ব দেখতে পাচ্ছ, সাবজেক্টিভ ভার্বের পরে কি হবে সবাই আমার সাথে বলো, মুখস্থ বলো। সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট হবে, দ্যাটের পরে সাবজেক্ট হবে, বলো সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট হবে, দ্যাটের পরে সাবজেক্ট, বলো সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট হবে, দ্যাটের পরে সাবজেক্ট, বলো দ্রুত বলো।
সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টিভ ভার্বের পরে বলো সবাই ভাইয়ের সাথে এটা বলো, সাবজেক্টিভ ভার্ব বলো, সাবজেক্টিভ ভার্বের পরে, সাবজেক্টিভ ভার্বের পরে সাবজেক্টিভ যে ভার্ব আছে, মানে আমি তোমাদেরকে এটা মুখস্থ করবো কারণ আমার প্র্যাকটিস করতে লাগবে অল্প কতক্ষণ। সাবজেক্টিভ ভার্বের পরে হবে দ্যাট, সাবজেক্টিভ ভার্বের পরে হবে দ্যাট, সাবজেক্টিভ ভার্বের হবে দ্যাট, দ্যাটের পরে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হবে ভার্ব। এই ভার্বের যে সঠিকটা আমরা এখন সেটা শিখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই বিসমিল্লাহ পরে আমার সাথে বলো, সাবজেক্টিভ ভার্বের পরে হবে দ্যাট, দ্যাটের পরে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা কিয়ামত পর্যন্ত, বলো ভাইয়ের সাথে, সেই ভার্বটা কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে। সবাই দ্রুত লিখে ফেলি যে গালিবে বলেছে সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে। এখন অনেকেই বলে ভাইয়া এখানে তো হওয়ার কথা ছিল হি টেক্স, টেক্স না হয় কেন টেক হয়? অথবা ভাই এখানে যেহেতু এটা পাস্ট টেন্স তাইলে ভাই এখানে হয়তো টুক হতে পারে একটা কথা। তো ভাইয়া এখানে টুক কেন হয় নাই, কেন টেক হয়েছে? যেহেতু ভাইয়া এইদিকে পাস্ট টেন্স এদিকেও পাস্ট টেন্স হওয়ার কথা, সুন্দর করে বুঝবো, আমি সব নিয়ম বলে দিব। শুধু এতটুকু ভাইয়ের সাথে বলো, গালিব ভাই বলেছে সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পর কোনো নিয়ম চলবে না, কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে। এই যে টেক হয়েছে, টেক। ওকে ওকে সবাই এটা লিখে ফেলি, বলবো এটা লিখে ফেলি, বলবো এটা লিখে ফেলি যে গালিবে বলছে সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্ট পরে যে ভার্ব কিয়ামত পর্যন্ত সেটি ভার্বের বেস ফর্ম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার একটু মন চেয়েছে যে ভাই প্লিজ এখন এটাকে আমি এইভাবে লিখতে চাচ্ছি, উই প্রপোজ দ্যাট হি টেক, এই টেককে আমি নেগেটিভ করতে চাচ্ছি। তো ভাইয়া নেগেটিভ একটা সেন্টেন্সকে আমি নেগেটিভ, ও সরি আগে আমরা এটা বলি, বলো সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে যে ভার্বটা হবে কিয়ামত পর্যন্ত সেটি ভার্বের বেস ফর্ম হবে। বলো এই যে সাবজেক্টিভ ভার্বের সাথে বলো মডাল ভার্ব ইউজ করা যাবে না, সবাই মানে চিল্লে বলো ক্যান টেক, এই যে এখানে ক্যান টেক না হই সবসময় টেক হবে। বলো সাবজেক্টিভ ভার্বের সাথে কখনো মডাল ভার্ব ইউজ করা যাবে না, এটা হচ্ছে 1 নাম্বার। বলো এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম, এটা আর এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। লেখো 1 নাম্বার নিয়ম তো বলেই ফেলেছি, 1 নাম্বার নিয়ম বলে ফেলেছি। 1 নাম্বার নিয়ম হচ্ছে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে। প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে পার্থক্য তো বুঝো। আচ্ছা তাহলে এটা বেস ফর্ম হয়েছে। আচ্ছা কখনো সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে যে ভার্বটা হবে কখনো সেটার সাথে মডাল ভার্ব, বলো মডাল ভার্ব ইউজ করা যাবে না। 2 নাম্বার নিয়ম লিখে ফেলো, 2 নাম্বার নিয়ম বলো মডাল ভার্ব ইউজ করা যাবে না। সবাই 2 নাম্বার নিয়ম লিখে ফেলো, মডাল ভার্ব ইউজ করা যাবে না। 1 নাম্বার হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে, 2 নাম্বার হচ্ছে এই এখানে কখনো মডাল ভার্ব ইউজ করা যাবে না। মনে করো তুমি এইভাবে লিখছো উই প্রপোজড দ্যাট হি ক্যান টেক, হি কুড টেক, মডাল ভার্ব ইউজ করা যাবে না। সবাই দ্রুত লিখে ফেলি যে গালিবে বলেছে মডাল ভার্ব ইউজ করা যাবে না, মডাল ভার্ব ইউজ করা যাবে না। এবার 3 নাম্বার লিখো, তোমার একটু মন চেয়েছে যে ভাইয়া উই প্রপোজড দ্যাট হি, এখন আমি এই অংশটাকে একটু নেগেটিভ করতে চাচ্ছি। তো স্বাভাবিকভাবে তুমি একটা সেন্টেন্সকে নেগেটিভ করো, তো যেমন তুমি বলছো আই গো, আমি যাই, আমি যাই না, এটার ইংলিশ কি আই ডোন্ট গো। তাহলে তুমি কি যোগ করছো ডোন্ট, মানে ডু নট। তুমি সেটা পাস্ট টেন্স হলে ডিড নট, থার্ড পারসন হলে ডাজ নট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যখন আমরা এটাকে নেগেটিভ করব তখন নিয়ম হচ্ছে আমাদের ভাইয়া ডু নট, ডাজ নট, ডিড নট হবে না, শুধু হবে নট টেক। তুমি কি বলবে এটা আবার কোন ধরনের নিয়ম? এখানে সব নিয়ম ফেল হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উই প্রপোজ দ্যাট হি ডু নট টেক, মানে হি ডাজেন্ট টেক, ডিডেন্ট টেক হবে না, হবে হি নট টেক, মানে এই ডু ডাজ ডিড এটা হবে না, কারণ তাহলে ভাইয়া কি হবে নট টেক হবে। এটা হচ্ছে সঠিক আর এটা হচ্ছে ভুল, এই অংশটা হচ্ছে সঠিক। তাহলে ভাই 3 নম্বর নিয়ম লিখো নেগেটিভ করার ক্ষেত্রে। নেগেটিভ আমি কি এটা বুঝাতে পেরেছি ভাইয়া? আমরা যখন এই অংশটাকে নেগেটিভ করব, নেগেটিভ করার ক্ষেত্রে ডু নট, ডাজ নট, ডিড নট না হয়ে শুধু হবে নট প্লাস ভার্বের বেস ফর্ম, নট প্লাস ভার্বের বেস ফর্ম। সবাই লিখবে নেগেটিভের ক্ষেত্রে হবে শুধু নট প্লাস ভার্বের বেস ফর্ম। এই ভাইয়া অনেকবার এটা আসে,
মানে তুমি জাস্ট হচ্ছে এই নিয়মগুলো আমি তো তোমার মুখস্থ করে দিতে মানে অল্প কতক্ষণ লাগবে, কিন্তু বলতে তো অনেক সময় লাগতেছে। বলো ভাইয়া, এই যে সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে যে ভার্বটা সেটা কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে। এখানে মডাল ভার্ব ইউজ করা যাবে না। এটা নেগেটিভ হইলেও ডু নট, ডাজ নট, ডিড নট নয়, শুধু নট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 4 নাম্বার নিয়মে চলে আসবো। 4 নাম্বার নিয়ম হচ্ছে, এগুলো কিন্তু এক একটা নিয়ম, বুঝছো? 4 নাম্বার নিয়ম হচ্ছে এই যে এটা হচ্ছে 4 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়ম হচ্ছে আমরা যারা মনে করো সিকোয়েন্স অফ টেন্স পড়েছি, সিকোয়েন্স অফ টেন্স কি বলবো যে দূর ভাই গ্রামার বলেন না তো বাংলায় বলেন, মানে টেন্সের একটা ডিমান্ড, টেন্সের একটা চাহিদা, টেন্সের একটা নিয়ম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করে একটা অংশ বললাম অতীত, অতীত, আরেকটা অংশ বললাম বর্তমান। এটা কি আমাদের হয়েছে? হয়নি। যেমন আমি বললাম মানে সে বলল সে যায়, হয়েছে না? সে বলল সে গেল। মানে একটা অংশ যদি অতীত হয় আরেকটা অংশ অতীত হবে, একটা অংশ যদি অতীত হয় আরেকটা অংশ অতীত হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে উই প্রপোজড একটা অংশ অতীত মানে পাস্ট টেন্স, তাহলে এই অংশটা তো পাস্ট টেন্স হওয়ার কথা, তাহলে এখানে হওয়ার কথা ছিল তো হি টুক। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্টিভ যখন আমি দেখব তখন একটা অংশ পাস্ট টেন্স হইলেও আরেকটা অংশ কিন্তু ভাইয়া ভার্বের বেস ফর্ম হবে। তাহলে ভাইয়া ভার্বের বেস ফর্ম হবে। একটা অংশ পাস্ট টেন্স হইলেও অপর অংশে কিন্তু ভাইয়া ভার্বের বেস ফর্ম হবে। 4টা নিয়ম বলেছি। প্রথমে বলেছি ভাইয়া সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম। তোমার একটু মন চেয়েছে মডাল ভার্ব ইউজ করতে, কোনো মডাল ভার্ব অক্সিলারি ভার্ব ইউজ করা যাবে না। তোমার একটু মন চেয়েছে নেগেটিভ করতে, হ্যাঁ নেগেটিভ করতে, মনে করো যে উই প্রপোজ দ্যাট হি, মনে করো তুমি নেগেটিভ করতে চেয়েছো, নেগেটিভ করার ক্ষেত্রে ডু নট, ডাজ নট, ডিড নট না হয়ে শুধু নট প্লাস ভার্ব। ওকে, তোমার একটু ভাইয়া তুমি তো টেন্স জানো, তুমি জানো যে একটা অংশ যদি পাস্ট টেন্স হয় আরেকটা অংশ পাস্ট টেন্স হবে, কিন্তু সাবজেক্টিভের সময় এই শুধু 17টা যে ভার্ব আছে এই 17টা ভার্বের সময় 100% এই ভার্বটা ভার্বের বেস ফর্ম হবে। বুঝাইতে পেরেছি? বলো ভাই বুঝাইতে পেরেছি? আচ্ছা, এবার আমরা 5 নাম্বার নিয়ম লিখবো। 5 নাম্বার নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার একটু মন চেয়েছে যে ভাইয়া আমি কি এখানে এই যে আমি লিখলাম উই প্রপোজ দ্যাট হি ইজ এ টিচার, একটা কথা বললাম হি টেক এ ভ্যাকেশন না লিখে আমি হি ইজ লিখলাম, ভাইয়া এম ইজ আর ওয়াজ আর কি লেখা যাবে না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন তুমি দেখবে যে তোমার এম ইজ আর ওয়াজ আর লেখার প্রয়োজন হয়, এম ইজ আর ওয়াজ আর লেখা যাবে না, এম ইজ আর ওয়াজ এর জায়গায় বিইবি লিখতে হবে। যেমন আমি বললাম উই প্রপোজ দ্যাট হি বি এ টিচার, হি ইজ হবে না ভাইয়া, উই আর হবে না, উই আর হবে না, দে আর হবে না। বুঝাইতে পেরেছি? হি ওয়াজ হবে না, কি হবে বলো তো? শুধু বিইবি হবে। তাহলে 5 নাম্বার নিয়ম লেখো যে এম ইজ আর ওয়াজ আর হইলে এম ইজ আর ওয়াজ এর জায়গায় হবে বিইবি, বিইবি। তাহলে আবার বলো কি বলছি ভাইয়া? সবাই বলো সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, এরপরে ভার্বটা ভার্বের বেস ফর্ম হবে, এরপর মডাল ভার্ব ইউজ করা যাবে না, নেগেটিভ হইলে নট প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে, এরপরে এইদিকে পাস্ট টেন্স হইলো এইদিকে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। এরপর ভাইয়া বলেছি এম ইজ আর ওয়াজ আর কিন্তু এখানে জীবনও হবে না, ভার্বের বেস ফর্ম। তোমরা তো জানোই এই বিইটা কিন্তু ভার্বের বেস ফর্ম, তাই না? আচ্ছা, এটা সহজে শিখো। বলো এম ইজ আর ওয়াজ এর বেস ফর্মটা কি বলো তো আমাকে? এম ইজ আর ওয়াজ এর কিন্তু বেস ফর্মটা হচ্ছে বিইবি, এই কারণে যে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে। তো এম ইজ আর ওয়াজ তো বেস ফর্ম না রে ভাইয়া, এটার বেস ফর্ম তো হচ্ছে বি, সো বিইবি হবে। বুঝাতে পেরেছি ভাই? বুঝাতে পেরেছি? আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা কিন্তু একটু পরে চমৎকার অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করবো। আচ্ছা, প্যাসিভ তো তোমরা সবাই মোটামুটি জানো, এখানে অনেকেই আছো টোটালি প্যাসিভ জানো না, তাকে আমি একটু জাস্ট একটা সেন্টেন্স লিখি। মনে করো তুমি কিছু জানো, তুমি তো এটা পড়ে আসছো সে ক্লাস 6-7-এ। কি পড়েছো? রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন, এটা পড়ছো না আমরা সবাই? আমি তো জানি এটা পড়ছো তোমরা, রাইস ইজ ইটেন। কি পড়ছো? তাহলে এই যে এটা প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভের সময় কি হয়? এম ইজ আর ওয়াজ এর পরে ভার্বের 3 হয়। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটা যদি প্যাসিভ হয় এম ইজ আর ওয়াজ এর ভার্বের 3 হবে না, বিইবি প্লাস ভার্বের 3 হবে। তাহলে ভাই সবাই এটা লিখে ফেলে 6 নাম্বার নিয়ম লিখো। 6 নাম্বার নিয়ম লিখো ভাইয়া। 6 নাম্বার নিয়ম, প্যাসিভের সময় হবে বিইবি প্লাস ভার্বের 3, মানে এম ইজ আর ওয়াজ এর ভার্বের 3 হবে না। যেমন রাইস ইজ ইটেন হবে না, হবে রাইস, বলো রাইস, রাইস বি ইটেন। জাস্ট আমি বোঝানোর জন্য লিখতেছি আর কি, বি ইটেন, মানে এম ইজ আর ওয়াজ এর
প্লাস ভার্বের থ্রি হবে না, প্যাসিভ যদি হয় প্যাসিভের সময় হবে বি টেকেন, মানে বিই বি প্লাস ভার্বের থ্রি। ওকে, 6 নম্বর নিয়ম শেষ। আর জাস্ট 2টা নিয়ম আছে, 7 এবং 8। এরপর আমরা প্র্যাকটিসে চলে যাব। ওকে, বুঝাইতে পেরেছি? সহজ না ভাইয়া বলো? সহজ না? সহজ না ভাইয়া বলো? প্যাসিভ হলে বিইবি। আচ্ছা, তুমি তো এটা শিখেই ফেলেছো, জাস্ট এটা শিখো যে কেমন পর্যন্ত ওই সাবজাংটিভের পরে যে পরের অংশে যে ভার্বটা সেখানে অক্সিলারি ভার্ব হবে না, তাইলে মডেল ভার্ব হবে না, এম ইজ আর ওয়াজ এর হবে না, তো এম ইজ আর ওয়ার জায়গায় তো বিইবি হবে। আর প্যাসিভ হলে প্যাসিভে তো ভার্বের থ্রি হবেই, বুঝছো? এই বি প্লাস ভার্বের থ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 7 নম্বর নিয়ম শিখবো। কি শিখবো বলো তো আমাকে? 7 নম্বর নিয়ম শিখবো। এখন 7 নম্বর নিয়মটা কি, সবাই একটু খেয়াল করো। 7 নম্বর নিয়মটা হচ্ছে ভাইয়া, 7 নম্বর নিয়মটা হচ্ছে এরকম যে ভাইয়া দ্যাট আছে না ভাইয়া, এই যে তুমি দ্যাট দেখতে পাচ্ছ, মাঝে মাঝে এটা দুঃখের বিষয়, মাঝে মাঝে তুমি দেখবে যে দ্যাট নাই, তখন তুমি টেনশনে পড়ে যাবে। কিন্তু টেনশন পড়ার কোনো সুযোগ নেই, কোনো প্রয়োজন নেই। কেন? কারণ তুমি তো সাবজাংটিভ ভার্বগুলো মুখস্থ জানো, 17টা গালিবিয়া তোমাকে মুখস্থ করাই দিয়েছে, এখনো তো করাই নেই, করাবে। এই 17টা ভার্বের পর মাঝে মাঝে তুমি দেখবা যে দ্যাট নেই। এখন দ্যাট না থাকলে তো তুমি টেনশনে পড়ে যাবা। তবে টেনশনে পড়ার কোনো দরকার নেই ভাইয়া, মনে করে এখানে দ্যাট নেই। দ্যাট না থাকলে যেটা হবে সেটা হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফর্ম হবে, 2 প্লাস ভার্বের বেস ফর্ম। যদি দ্যাট না থাকে তাহলে হবে 2 প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা এটা লিখে ফেলি, সবাই এটা লিখে ফেলি ভাইয়া। দ্যাট না থাকলে কি হবে, মাঝে মাঝে যদি দ্যাট না থাকে, সবাই এটা লিখে ফেলো। 7 নম্বর নিয়ম লিখো, দ্রুত দ্রুত সবাই 7 নম্বর নিয়ম লিখো, সবাই দ্রুত লিখো। দ্যাট যদি না থাকে, এই যে আমি লিখিয়ে দিচ্ছি, দ্যাট না থাকলে দ্রুত লিখি, দ্রুত। কিন্তু তোমাদের মানে পরীক্ষাতে কিন্তু শুধু এক নিয়মে বারবার আসে। ওকে, হয়েছে? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্যাট না থাকে যদি প্যাসিভ হয়, দ্যাট না থাকে যদি অ্যাক্টিভ হয়, তাহলে হবে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, প্যাসিভ হবে 2b প্লাস ভার্বের 3। জাস্ট হয়ে গেছে ভাইয়া এই 8টা নিয়ম। এটা হচ্ছে 8 নম্বর নিয়ম। দ্যাট না থাকে যদি প্যাসিভ হয় তাহলে হবে 2b প্লাস ভার্বের 3, 2b প্লাস ভার্বের 3। শেষ। চলো আমরা প্র্যাকটিসে চলে যাব। দ্যাট না থাকলে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, প্যাসিভ হলে হবে 2b প্লাস ভার্বের 3। এবার তুমি মুখস্থ হয়েছে কিনা দেখো। তুমি এক কাজ করবা, কি জানো, তুমি এই বাক্যটাকে সবকিছু একবার লিখবা। উই প্রপোজ দ্যাট হি টেক এ ভ্যাকেশন, উই প্রপোজ দ্যাট হি নট টেক এ ভ্যাকেশন, উই প্রপোজ দ্যাট হি ক্যান টেক হবে না। এরপর উই প্রপোজ দ্যাট হি টুক হবে না, মানে পাস্ট টেন্স হবে না, এটা মাথায় রাখবা। উই প্রপোজ দ্যাট এখানে ইজ, হি ইজ হবে না, হি বি হবে। এরপর প্যাসিভ হইলে বি টেকেন। এরপর মনে করো দ্যাট নাই তাহলে হবে টু টেক। এরপর দ্যাট না থেকে যদি প্যাসিভ হয় তাহলে হচ্ছে টু বি টেকেন। দেখছো, এক এক্সাম্পল দিয়ে সব মুখস্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 17টা ভার্ব আছে, এই 17টা ভার্ব আমরা ক্লাসের একদম শেষে মুখস্থ করব। আপাতত আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব, যেহেতু আমরা ভার্বগুলো ইনশাল্লাহ চিনব। আচ্ছা, আমি তোমাদেরকে চিনে দেবো, সমস্যা নাই। বিসমিল্লাহ পড়ে শুরু করো। এই প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা এসেছে, এই যে কোথায় কোথায় আসছে তোমরা তো সব দেখতে পাচ্ছ, আমি সেটা বলতে চাচ্ছি না। ভাইয়া তুমি কি সাজেস্টেড দেখতে পাচ্ছ? ভাইয়া খেয়াল করো, বিসমিল্লাহ পড়ে দেখো, দেখতে পাচ্ছ এটার নাম কি? সাবজেক্টিভ ভার্ব। এরপর ভাইয়া দ্যাট আছে, এরপর সাবজেক্ট আছে। তুমি বলো কেমন পর্যন্ত ভার্বের কি হবে? সবাই সঠিক উত্তর দাও, যতজন আছো সবাই সঠিক উত্তর দাও, না হলে কান ধরে দাঁড় করে রাখবো একদম। সবার আগে উত্তর দিয়েছ প্রান্তি রয়। ওকে, গালিবিয়া কত কষ্ট করে পড়াচ্ছে। সহজ না? একটা ভুল হবে না, এখানে একটা। ভাইয়া ঠিক আছে, সবাই তো পারতেছ। ভাইয়া ওয়েট হবে না, গোজ হবে না, গো হবে না, কি হবে বলো তো? গো। এবার আমি তোমাদেরকে একটা চিকন কথা বলি। তোমার গালিবিয়া তোমাকে বলেছে এটা, ভাই আই সাজেস্ট দ্যাট হি, বলে এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট টেন্স না? এটা প্রেজেন্ট টেন্স। তাহলে ভাই এখানে সাবজেক্ট যে হি, হি কি বলো তো আমাকে? সাবজেক্টটা থার্ড পারসন, হি সাবজেক্টটা থার্ড পারসন এবং হি সিঙ্গুলার। তো বলো হি গোজ হয় নাকি হি গো হয় বলো তো? হি গো আমরা জীবনে শুনছি বলো তো? তুমি যে গো ঠাস করে উত্তর দিয়ে দিয়েছ, হি গো আমরা জীবনে শুনছি? শুনি নেই। আমরা সারা জীবন পড়ে আসছি হি গোজ,
এখন গালিব ভাইয়া কচু পড়ায়, গালিব ভাইয়া বলে যে হি গো। আমরা সারা জীবন পড়ে আসছি হি গোজ, এখন গালিব ভাইয়া কচু পড়ায়, গালিব ভাইয়া বলে হি গো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো কবি এখানে নীরব, বলো কবি এখানে নীরব। কেন কবি এখানে নীরব বলো? কারণ এই যে সাবজেক্ট হচ্ছে সাবজেক্টিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্বের পরে কসু গালিব ভাইয়া বলেছে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে। এই গো হচ্ছে বেস ফর্ম আর গোজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম হবে না, হবে বেস ফর্ম, সো হবে হি গো। কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তুই কি যে বলিস, এটা কোনো কথা বললে, কোথায় পড়েছিস, কে পড়াইছে, এটা কোনো পড়া হইলো যে হি গোজ আমরা সারা জীবন পড়ে আসছি, কিন্তু কেন এখানে হি গো হবে? বলবা যে গালিব ভাইয়া বলছে সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট এর পরে সাবজেক্ট পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্ম হবে না। আর গালিব ভাইয়া বলছে কবি এখানে নীরব হয়ে যাবে। কবি এখানে কি রব ভাইয়া বলো তো? নীরব হয়ে যাবে। বুঝাইতে পেরেছি? তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, এই নিয়মটা কোথায় হবে না বলো তো? সাবজেক্টিভ ভার্বের সময় আর এই নিয়ম চলবে না। বলো আমি কি বলছি? বলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, বলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, কিন্তু এই নিয়মটা কোথায় চলবে না? সাবজেক্টিভ সময় এটা চলবে না। কবি এখানে নীরব। চলো ভরপুর প্র্যাকটিস করবো। ওকে, ওই যে আবার দা ডক্টর, বলো ঠাস প্র্যাকটিস করবো। ভাই এখানে হচ্ছে ডাক্তার চায় দ্যাট হি মানে দ্য পেশেন্ট, বলো শুড লুজ হচ্ছে অ্যাডজেক্টিভ, লস হচ্ছে ভার্ব। বুঝছো? লুজ একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা ভার্ব। বুঝছো? তোমরা তো আবার এগুলো আস্তে আস্তে চিন্তা সবচেয়ে, এগুলো বারবার পরীক্ষাতে আসে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ভার্ব। বলো কোনটা হবে? লুজ হবে নাকি লস হবে? দ্রুত বলো। ডি হবে না? তাহলে ভাই এটা হচ্ছে এই যে এল ও, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ লুজ অ্যাডজেক্টিভ, আর এই যে ভাইয়া এল ও এস লস, এটা হচ্ছে ভার্ব। সো ভার্বের বেস ফর্ম হবে, সো উত্তর হবে ডি। বুঝাইতে পেরেছি? তো আমি যে তোমাকে বলছি এই জিনিসটা অন্তত মাথার ভিতরে ঢোকা, যে গালিব ভাইয়া বলছে সাবজেক্টিভ ভার্ব জিনিসটা কি? কেউ চায় অন্য কেউ কিছু করুক, ওকে? বুঝাইতে পেরেছি? ওকে, ঠিক আছে, চমৎকার। তোমাদেরকে খুবই ভালো লাগে। আচ্ছা, কোথায় এই যে ভাই এটা হচ্ছে মানে কত জায়গায় এই প্রশ্নটা আসছে, দেখো কত জায়গায় আসছে। আচ্ছা, ইট ইজ ইম্পারেটিভ। হ্যাঁ, আমি তো এখনো তোমাদেরকে দেখাই না, জাস্ট মানে কোনগুলো সাবজেক্টিভ সেগুলো তো আর বলিনি। ইট ইজ ইম্পারেটিভ হচ্ছে সাবজেক্টিভ, এরপর হচ্ছে দ্যাট, এরপরে সাবজেক্ট, বলো কি হবে? বলো এখান থেকে বলো কি হবে? বি উইল বি আর বাই হোল্ডিং। এই যে এরকম সবাই কিভাবে সঠিক উত্তর দাও বলো তো ভাই? সবাই সঠিক উত্তর কিভাবে দেয়? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছি এই যে ভাইয়া উইল বি তো হবে না, বাই হোল্ডিং হবে না, আর গালিব বলছে কিয়ামত পর্যন্ত অক্সিলারি ভার্ব যেগুলো আছে সেগুলো হবে না, সো হবে বি। কারণ ভাইয়া এম ইজ আর ওয়াজ আর এর বেস ফর্মটা হচ্ছে বি। বলো এগুলো আস্তে আস্তে করে আমার সাথে মুখে বলতে তোমাদের এমনি মুখে চলে আসবে। এম ইজ আর ওয়াজ আর এটার বেস ফর্ম হচ্ছে বি, এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর হচ্ছে পাস্ট ফর্ম। বুঝাইতে পেরেছি? কিয়ামত পর্যন্ত বি। চমৎকার। আবারও ভাইয়া মাই ডক্টর সাজেস্টেড, দেখি এটার উত্তর দাও। ওকে, বলো কি হবে? এই যে ভাইয়া ডক্টর সাজেস্টেড, দেখছো মানে সাজেস্টেড সাবজেক্টিভ আছে, সাবজেক্টিভ ভার্বের পরে তোমার কি দরকার? দ্যাট। তাহলে তুমি দ্যাট পাইছো, দ্যাটের পরে সাবজেক্ট পরে ভার্বের বেস ফর্ম কোথায় আছে বলো? ভার্বের বেস ফর্ম কোথায় আছে? দ্যাট আ গেট। সবার আগে প্রান্তিরা উত্তর দিয়েছো না, এর আগে তো উত্তর দিয়েছ ফাতেমা তো জোহরা। তোমাদের সবার জন্য রয়েছে কেয়া কসরের সৌজন্যে গিফট হ্যাম্পার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের যে আরো প্র্যাকটিস, আমরা অনেকগুলো আজকে প্র্যাকটিস করাবো। এর আগে আমরা জাস্ট বিজ্ঞাপন বিরতি যাচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড।
তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটি যেমন জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি ইউনিভার্সিটির জন্য মানবিক এবং ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী যারা আছো, তারা যদি মনে করো গালিবের সাথে তোমরা প্রত্যেকটি টপিক এভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মজা করে আনন্দ দিয়ে রোম্যান্টিক ওয়েতে যদি শেষ করতে চাও, তাহলে টার্গেট ডিও বি ইউনিট কোর্স, এই কোর্সটি করে তুমি মানবিক যে কোনো বাংলাদেশের যে কোনো মানবিক বিভাগে পরীক্ষা দিতে পারবা এবং তোমাদের এই কোর্সটি চলবে গুচ্ছবর্তী পরীক্ষা পর্যন্ত। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেজাল্ট কি হবে সেটা নিয়ে ভাবার দরকার নেই। অটো পাস অথবা এই ধরনের কোনো কিছু হলে আমি দেখছি বড় বড় মতো রেজাল্ট অনেক ভালো হয়। সো রেজাল্টের অপেক্ষা করে সময় অপচয় করবা, জাস্ট পিছিয়ে যাবা। ভাই তোমার কাছে কি 3000 টাকা নাই? আর 3000 টাকা কোনো কোর্স ফি? তোমাকে গুচ্ছ পর্যন্ত কয় মাস পড়াবো সেটা আমরা নিজেরাও তো জানি না। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতজন ভাইয়া তোমাদেরকে সময় দিবেন, সেক্ষেত্রে তোমরা মাত্র 30 তারিখ, আগামী আজকে 28, 29, 30 তারিখ রাত 12টা পর্যন্ত, 30 তারিখ রাত 12টা পর্যন্ত মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 50% ছাড়ে 2999 টাকায়, এবং ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থীরা একইভাবে 2999 টাকা, মানে 3000 টাকায় ভর্তি হয়ে যাও। আমাদের অফিসিয়াল নাম্বার তো দেয়া আছে, কোনো প্রশ্ন থাকলে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবা। চলো আমরা এখন সাবজেক্টিভ ভার্বগুলো একটু মুখস্থ করব। এখন আমরা এগুলো একটু মুখস্থ করে ফেলবো, তারপর আমরা প্র্যাকটিস করব। ওকে, সবাই এখন এটা মুখস্থ করবো আমার সাথে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এক বান্ধবী আমাকে জিজ্ঞেস করলো, গালিব এই জীবনে তোমার, আমাকে জিজ্ঞেস করলো, তাহলে জিজ্ঞেস ইংলিশ হচ্ছে আস্ক। তুমি এইভাবে যে গালিবের এক বান্ধবী গালিবকে জিজ্ঞেস করলো, বলো জিজ্ঞেস, আস্ক, জিজ্ঞেস করলো গালিব এই জীবনে তোমার চাওয়া পাওয়া কি, তাহলে এখানে লেখো জিজ্ঞেস। গালিবকে জিজ্ঞেস করলো যে এই জীবনে তোমার চাওয়া কি, অথবা এই জীবনে তোমার ইচ্ছা কি। গালিবের এক বান্ধবী গালিবকে জিজ্ঞেস করলো, আস্ক, জিজ্ঞেস করলো, আস্ক মুখস্থ হয়েছে। এই গালিব এই জীবনে তোমার চাওয়াটা কি, তোমার ইচ্ছাটা কি। এই যে ডিজায়ার ডিমান্ড, ডিজায়ার ডিমান্ড, চাওয়া ইচ্ছা, আকাঙ্ক্ষা, ডিজায়ার ডিমান্ড। আমি আমার বান্ধবীকে বললাম, জীবনে আমার জন্য যা নির্ধারিত তাই আমার চাওয়া, জীবন আমার জন্য যা নির্ধারিত, জীবন আমার জন্য যা নির্ধারিত, স্টিপুলেট, স্টিপুলেট। ওকে, হয়ে গেছে। তাহলে ভাই কি কি শিখছো? 4টা তোমার মুখস্থ হয়ে গেছে। গালিবের এক বান্ধবী গালিবকে জিজ্ঞেস করলো, আস্ক, যে এই গালিব তোমার জীবনের চাওয়া পাওয়া কি। আমি চাওয়া পাওয়া, ডিজায়ার ডিমান্ড, আমি বললাম আমার জীবনে যা নির্ধারিত, কপালে যা আছে নির্ধারিত, স্টিপুলেট, নির্ধারিত, তাই হচ্ছে আমার চাওয়া পাওয়া। তবে আমি তাকে বললাম আমার চাওয়া পাওয়া হচ্ছে পিতামাতার উপদেশ। লেখো ভাইয়া, পিতামাতার উপদেশ, উপদেশ। এই উপদেশ ইংলিশে সব কিছু বলে, অ্যাডভাইস, সাজেস্ট, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, ডিক্রি, এই সবগুলা দেখছো। উপদেশ মানে উপদেশ, আদেশ, হুকুম, অনুরোধ। তো তুমি উপদেশ জিনিসটা মনে রাখলে এই শব্দগুলো তোমার মাথায় চলে আসবে। বলো অ্যাডভাইস, সাজেস্ট, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, ডিক্রি। এগুলো আমি কিন্তু টাটকা শব্দটা এমনি মুখস্থ করে ফেলছি, আবার এভাবেও বলি। মানে তোমার এরকম যখন পড়বা তখন এমনি মনে শব্দগুলো চলে আসবে। যে গালিবের এক বান্ধবী গালিবকে জিজ্ঞেস করেছে, আস্ক, যে গালিব তোমার জীবনের চাওয়াটা কি, ডিজায়ার ডিমান্ড। আমি বলেছি আমার কপালে নির্ধারিত যা আছে তাই, স্টিপুলেট। তবে আমি তাকে বলেছি আমার প্রথম চাওয়া হচ্ছে আমার পিতামাতার উপদেশ, অ্যাডভাইস, সাজেস্ট, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, ডিক্রি। ডিক্রি মানে হুকুম, বুঝছো? ওকে, এরপরে হচ্ছে কি, এরপরে মূল যে জিনিসটি সেটি হচ্ছে যে ভাইয়া পিতামাতার উপদেশ। এবং আমার জীবনের, আমি তাকে কিন্তু আমি বলেছি, আমার বান্ধবীকে আমি বলেছি আমার জীবনের 2টা চাওয়া, একটা হচ্ছে পিতামাতার উপদেশ, আর একটা হচ্ছে প্রেমিকার প্রস্তাব। আমি তাকে বলছি আমার জীবনে তবে 2টা চাওয়া আছে, একটা হচ্ছে পিতামাতার উপদেশ, পিতামাতা যা উপদেশ দেয় সব করবো, আর একটা হচ্ছে প্রেমিকার একটা প্রস্তাব আমার দরকার আছে। প্রেমিকা দরকার আছে না, প্রেমিকার প্রস্তাব, প্রপোজ। আমি তাকে বলেছি এই যে আমার এই দুইটা প্রয়োজন, প্রয়োজন, রিকোয়ার, প্রয়োজন, এই দুইটা আমার প্রয়োজন, কিন্তু জরুরি নয়। পিতামাতার উপদেশ এবং প্রেমিকার প্রস্তাব এই দুইটা আমার প্রয়োজন কিন্তু জরুরি, প্রয়োজন কিন্তু জরুরি নয়। ইনসিস্ট, আর্জ, ইনসিস্ট, আর্জ,
ইনসিস্ট আমি জরুরি, ইনসিস্ট মানে জোরাজুরি করা, আর্জ মানে উত্তেজনা। তো আমি এটাকে মজা করে রোমান্টিক হইতে বলছি জরুরি, জরুরি, ইনসিস্ট আর্জ, জরুরি নয়। তা আমি তাকে এভাবে বলেছি কারণ এই বেকার জীবনে আমাকে মুভ করতে, বেকার জীবনে এটা মনে রাখবা যে গালিবি বলছে এই যে আমার এই দুইটা পিতামাতার উপদেশ এবং প্রেমিকার প্রস্তাব, এই দুইটা আমার প্রয়োজন কিন্তু জরুরি নয়। কেন জরুরি না? কারণ এই বেকার জীবন আমাকে মুভ করতে, আমি চাকরির প্রস্তুতির জন্য আমাকে একটা রিকমেন্ড লাগবে, সুপারিশ লাগবে। সো আমি ওই সুপারিশের দিকে আগাইতে হবে। এই তাহলে বলো, আমার এই বেকার জীবনে আমাকে মুভ করতে, বেকার জীবন থেকে মুভ করতে আমি চাকরির প্রস্তুতির জন্য আমাকে রিকমেন্ড লাগবে, সুপারিশ লাগবে, চাকরির প্রস্তুতির জন্য সুপারিশ লাগবে। জাস্ট এইভাবে মনে রাখবে, হয়ে গেছে। তাহলে আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। গালিবের এক বান্ধবী গালিবকে এসে জিজ্ঞেস করলো, গালিব জিজ্ঞেস করলো, এই গালিব তোমার জীবনের চাওয়াটা কি, ডিজায়ার, ডিমান্ড? আমি তাকে বললাম আমার জীবনে যা কপালে আছে নির্ধারিত স্টেপ 8। তো তাকে আমি বললাম তবে আমার জীবনে দুইটা চাওয়া, একটা হচ্ছে পিতামাতার উপদেশ, অ্যাডভাইস, সাজেস্ট, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, ডিক্রি, এবং প্রেমিকার প্রস্তাব, প্রপোজ। তবে এই দুইটা আমার প্রয়োজন, রিকোয়ার, কিন্তু জরুরি নয়, ইনসিস্ট, আর্জ। কারণ এই বেকার জীবন থেকে আমাকে মুভ করতে আমার চাকরির প্রস্তুতির জন্য আমার রিকমেন্ড লাগবে, সুপারিশ লাগবে। ওকে, ঠিক আছে। এবার আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরো একবার আমরা প্র্যাকটিসে চলে যাব এবং যা থেকে আমরা দেখিয়ে দিব যে আমরা সাবজাংটিভে কত বেশি আমরা পারদর্শী। চলো এবার তুমি তোমার গালিবেকে ঠাস করে বলে দাও, রিকোয়ার একটা কি, রিকোয়ার একটা সাবজাংটিভ ভার্ব, এরপরে কি আছে, দ্যাট আছে, এরপরে সাবজেক্ট আছে, দ্য স্টুডেন্টস। এবার আমাকে এখান থেকে সঠিক উত্তর দিতে হবে। এখানে কি টুক হবে, টেক হবে, হ্যাভ টু টেক হবে, শুড টেক হবে, উইল টেক হবে, কোন জিনিসটি হবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই প্রশ্নটি এসেছে। সবাই সঠিক উত্তর দিয়ে দাও। নিঃসন্দেহে সবার উত্তরটি সঠিক হবে, এখানে টেক হবে। কারণ কিয়ামত পর্যন্ত আমার গালিবে বলে দিয়েছে আমাদের ভার্বের বেস ফর্ম হবে। বুঝাইতে পেরেছি? বলো ভাই, বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি? সবার উত্তর সঠিক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কালকে ক্লাস নিব অবশ্যই, সন্ধ্যের ক্লাস নিব, কেন নিব না? তোমরা বললে সবাই নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেরি না করে আরেকটি প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটিতে আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট যখন আমি দেখে ফেলেছি এটি হচ্ছে সাবজাংটিভ, এরপর আমার দ্যাট আছে, সাবজেক্ট আছে। এখন আমি দেখবো আমাদের ভার্বের বেস ফর্ম। ইয়েস, ভার্বের বেস ফর্ম হচ্ছে বিইবি এবং আমরা সঠিক উত্তর দিয়ে দিতে পেরেছি। সবার জন্য রয়েছে করতালি, কারণ এই টপিক তোমরা পারবা। এক এক করে তোমরা পেরেছো পজিটিভ ভার্ব, এক এক করে তোমরা পেরেছো সাবজাংটিভ মুড, এক এক করে পেরেছো তোমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। কি রে ভাই, ইংরেজিতে এইভাবে করে আমরা হাসি, কান্না, বেদনা, আনন্দ, এরই মাঝে আমরা ইংরেজি শেষ করে ফেলবো। সবার উত্তরটি সঠিক হয়েছে। ওকে, এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের উত্তর যদি আমরা যাই, আচ্ছা আমি তোমাদেরকে সাবজাংটিভের কিছু অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভগুলো তোমরা একটু লেগে, এই যে ইম্পারেটিভ একটা সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। সাবজাংটিভের ওই যে ভার্বগুলো আছে, আমি তোমাকে যে সাবজাংটিভ বললাম সেই সাবজাংটিভ 17টা যে ভার্ব বললাম, এই 17টা ভার্বের আবার কিছু অ্যাডজেক্টিভ আছে না একই অর্থের। আদেশ, আদেশের মনে করো হচ্ছে ভার্ব হচ্ছে অর্ডার, তো সেটার আবার অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে। তো এরকম আমরা জাস্ট হচ্ছে 3টা 4টা শিখলে হয়ে যাবে। বল ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, অব্লিগেশন, ম্যান্ডেটরি, এই 4টাই পরীক্ষাতে আসে। বলো ইম্পারেটিভ, এই 4টা শিখে ফেললে হয়ে যাবে। যে গালিবে সাবজাংটিভের অ্যাডজেক্টিভ বলো ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, এই 4টা অ্যাডজেক্টিভ। ইম্পর্টেন্ট আছে, দ্যাট আছে, সাবজেক্ট আছে। বলো তুমি কি, বলো এখানে কোনটা উত্তর হবে? যে সবাই উত্তর দিয়েছে ভাই ইম্পারেটিভ, দ্যাট, ইউ, বি। এখন বলবো যে ভাই ইম্পারেটিভ তো আপনি পড়ানো নাই। ভাই ইম্পারেটিভ হচ্ছে সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। এখন আমি যদি তোমাকে এটা বলি যে ওই যে তুমি শিখছো পিতামাতার উপদেশ, আদেশ, সে আদেশে অ্যাডজেক্টিভটা হচ্ছে ভাই ইম্পারেটিভ, ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, অব্লিগেশন, ম্যান্ডেটরি, আর্জেন্ট। এই 4টা একটু লিখে ফেলি। ইম্পর্টেন্ট, অব্লিগেশন, অব্লিগেশন এবং ম্যান্ডেটরি আর আর্জেন্ট। এই 5টা, এর বাইরে আর পরীক্ষাতে আসবে না। মানে এই অ্যাডজেক্টিভ, নাউন,
ঠিক আছে, অব্লিগেশন। এই 5টা একটু লিখে ফেলে, এর বাইরে পরীক্ষাতে আসবে না। ওকে, সবার হয়েছে? আচ্ছা ভাই, এই 5টা লিখবেন। আমি বলেছি ভাইয়া সাবজেক্টিভ ভার্ব পড়ছো না তুমি? এই সাবজেক্টিভ ভার্বের কিছু অ্যাডজেক্টিভ আছে, আবার কিছু নাউন আছে, বুঝছো? ওই একই শব্দের অ্যাডজেক্টিভ, একই শব্দের নাউন। তো এই 5টা জাস্ট শিখে ফেলবা, যে ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, অব্লিগেশন, ম্যান্ডেটরি, আর্জেন্ট। ওকে, এই 5টার বাইরে আসে না ভাই। তাহলে আমরা এটার উত্তর দিই ভাইয়া, এটার উত্তর দিয়ে যে ভাইয়া তোমরা এখন সবাই পারবে। আর্ট, দ্যাট, দ্য, বয়, সব উত্তর দিয়ে দাও। কি হবে? লিভ, লিভস, ইজ লিভিং, ইজ লিভ। কত সহজ। সব উত্তর দাও কি হবে? আচ্ছা, এরপর হচ্ছে তুমি এখন বাসায় যে প্র্যাকটিস করবা। গতকালকে আমি তোমাদেরকে কি পড়াইছি? পজিটিভ ভার্ব। তো তুমি তোমার লাইফে পজিটিভ ভার্ব অনেক জায়গায় ক্লাস হয়তো কেউ করেছো, কেউ করবা। তো এইবার তুমি আমাকে বলিও যে এত সহজে কোথায় করেছো কিনা বা করবা কিনা। আচ্ছা, সবার উত্তরটি সঠিক হবে। লিভ ভার্বের বেস ফর্ম হবে। ওকে, হয়েছে। আচ্ছা, দ্যাট দ্য বয়। এবার এটার উত্তর দাও ভাইয়া। এবার এটার উত্তর দাও ভাইয়া। এই যে সাজেস্টেড দ্যাট হি, তাহলে তোমরা সবাই পারবা। কি হবে ভাইয়া? সাজেস্টেড দ্যাট হি। ওকে, ঠিক আছে। আমরা এরকম রোমান্টিক ভাইয়া টেক। আচ্ছা, আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে তোমরা দেখলে এখন বুঝছো, তাই না ভাইয়া? কেউ মিস করবে না। আমি বলছি ভাইয়া একটু কষ্ট হবে, কিন্তু কেউ মিস করবে না। আমি কিন্তু 31 তারিখ থেকে ক্লাস শুরু করে দিব। এখন তুমি মনে করো 1 সপ্তাহ পরবর্তী হইলে, তো তোমার আলটিমেটলি কি হইলে, এই যে 1 সপ্তাহ আমি যা পড়াইলাম সেটা তুমি ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, কিন্তু সেটা তো তুমি পিছিয়ে গেলা, বুঝলে? কারণ আমি প্রতিদিন হোমওয়ার্কগুলো দিব। আর সে বিষয়ে বলতে চাচ্ছি না ভাই। এটার উত্তর দাও। ইট ইজ ইম্পর্টেন্ট। বলো সবাই, বলো কি হবে? ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, এই বলো কি হবে? আমি চাই আমার এখান থেকে তোমরা জাহাঙ্গীরনগর, মানে এই যে ভাই এই দেখছি, এই জাহাঙ্গীর, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দেখছো কয় জায়গায় পরীক্ষাতে আসছে। হতাশ হওয়ার দরকার নেই। তুমি প্রচুর পরিমাণে, আমরা তো ভরপুর প্র্যাকটিস করব। ইংরেজি এইবার দৌড়ছি ভাই, এইবার ইংরেজি আমরা প্র্যাকটিস করে ছেড়ে দিব। তাহলে ভাই ভার্বের বেস ফর্ম হচ্ছে কনফার্ম। তাহলে উত্তর হবে বি। সবার উত্তর সঠিক হয়েছে। কিন্তু আচ্ছা দেখ, ওইদিকে আর কথা অতিরিক্ত বলবো না, সেগুলো তোমরা জানো। আবার ওই ভাই সাজেস্টেড দ্যাট বলো, এই যে কি হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, সি নট। ও চমৎকার। এখানে ভাইয়া এটা কিন্তু নেগেটিভ ভাইয়া। সাজেস্টেড সাবজেক্টিভ ভার্ব, দ্যাট আছে, সাবজেক্ট আছে। এরপর তুমি কি এখানে নট দেখতে পাচ্ছ? বলো নট। তুমি বলো এখানে কি ডু নট আছে না শুধু নট আছে? নটের পর ভার্বের বেস ফর্ম, নট প্লাস ভার্বের বেস ফর্ম। কিন্তু ভাইয়া তুমি বলো এখানে কই ডু নট, ডাজ নট, ডিড নট কই নাই? কারণ গালি পেয়ে বলেছে সাবজেক্টিভে কখনো ডু নট, ডাজ নট, ডিড নট হবে না, শুধু হবে নট প্লাস ভার্ব বেস ফর্ম, নট প্লাস ভার্ব বেস ফর্ম। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। ও শুধু ইংরেজি কোর্স, তোমরা যারা শুধু ইংরেজি কোর্সে ভর্তি হবা, অনেকে সায়েন্সে পরীক্ষা দিবা, অনেকে নার্সিং, অনেকে মেডিকেল, শুধু ইংরেজি কোর্স 1499 টাকা, পুরো ইংলিশ শেষ করে দিব। শুধু ইংলিশ 1499 টাকা। ওকে, কিন্তু কালকে বাংলাও দেখা হবে। ওকে, সবার উত্তরটি সঠিক হচ্ছে। খুবই আমার নিজের কাছে ভালো লাগতেছে, যদি আমি টায়ার্ড, কিন্তু ভালো লাগতেছে, পড়াইতে ভালো লাগে। হ্যাঁ, এইবার আমাদের সাজেস্ট দ্যাট শি, দেখছো ভাই শি। এবার তুমি বলো ভাইয়া শি এখানে কোনটা হবে? মিটস, মিটিং, মিট, মিট। আচ্ছা তোমাদের এখানে বলি MEET, মিট। এই যে এখন থেকে এগুলো আমাদের পড়তে হবে। আমরা পরীক্ষার হলে যখন যাই তখন আমাদের ওই যে আমি তোমাকে একটা লুজ এবং লস বললাম, লুজ অ্যাডজেক্টিভ, লস ভার্ব। সেম ভাবে MEET, মিট হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর MET, মিট, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের টু। এটা মাথায় রাখবা। সো উত্তর হবে এ। এটা মাথায় রেখো, নইলে তোমরা আবার এলোমেলো করে ফেলবা। এগুলো যখন প্র্যাকটিসে আসবে চিকন করে নোট করে ফেলবা। আচ্ছা, এখানে একটা কথা তোমার বলি। তুমি বলো এখানে সাবজেক্টটা থার্ড পারসন না ভাইয়া, এবং সিঙ্গুলার ন, তাইলে তো ভার্বের সাথে এস বাই এস হওয়ার কথা হয় নাই কেন? কারণ আমার গালি পেয়ে বলছে যে সাবজেক্টিভের সময় কবি নীরব হয়ে যায়। ঠিক আছে, ওকে। এরপরে তোমরা বলবে এখানে কোন উত্তরটি সঠিক হবে। বলবে কোন উত্তরটি সঠিক হবে? দ্যাট হি কলস, দ্যাট হি কল। সবাই পারবা? দ্রুত সবাই দ্রুত বলো, কেউ বাদ যাবে না ভাইয়া। সবাই ইংলিশ কোর্স, মানে
অন্তত তোমার যদি পুরোটা কোর্সে ভর্তি হয় ইংলিশ কেউ বাদ যাবে না ভাইয়া। তবে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার কিন্তু বাংলা দেখা হবে, আর আমি তো তোমাদের সব বিষয় পরামর্শ মানে তোমাদের মানে বাইয়ে হিসেবে আমি থাকবো, কোনো টিচার টুচার না, বাইয়ে হিসেবে যতটুকু নিজের যোগ্যতা আছে। আমার তো আর এত কিছু পারি না, বাট তোমাদেরকে পড়ানোর মাধ্যমে কিছু জানবো, শিখবো। এই তাহলে ভাইয়া বলো, এই যে আমরা এখানে আমরা প্রথমে আর্জেন্ট পেয়েছি, আর্জেন্ট আমি কিন্তু বলে আসছি কিন্তু ভাই আর্জেন্টের পরে তুমি দ্যাট পাইছো, তারপরে সাবজেক্ট কিন্তু কল বারবার বেস ফর্ম যেখানে আছে সেটাই সহজ করতে হবে। এখানে কিন্তু ভাইয়া হেড কল, এখানে কল, এখানে কলস, বুঝছো? তাহলে উত্তর হবে এ, সবার উত্তরটি সঠিক হয়েছে। এই যে আবার এই যে ইনসিস্টেড, বলো ভাই এই যে পারবা, আর কি বলবো বলো তো? এই যে ভাই ইনসিস্টেড দ্যাট আই গো, ওকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আসছে। এই যে ভাই দ্যাট হি, বলো দ্যাট হি স্পিক, দেখছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, দ্যাট হি স্পিক, ওকে। এরপরে এই যে অ্যাসেনশিয়াল বলিনি, আচ্ছা যেগুলো নতুন করে আসবে এগুলো মুখস্থ, মানে এই যে অ্যাসেনশিয়াল, ওই যে অপরিহার্য বলছি না, এই অ্যাসেনশিয়ালটাও পড়বে, অ্যাসেনশিয়াল দ্যাট অল দ্য স্টুডেন্টস, তাহলে কোথায় বি আছে? এই যে বি। দেখছো এখন মানে আমরা যখন প্র্যাকটিস পারি তখন আমরা প্রশ্ন দেখলে আমি কি এটা উত্তর মুখস্থ করে রাখছি? তা আমি এখানে শুধু দেখছি আর এটা হবে না, ইজ হবে না, ও এখানে বি আছে, বি ঠাস করে উত্তর হয়ে যাবে, এখানে মডেল পাওয়া বছর হবে না, উত্তর হবে সি, বুঝছো? এভাবে প্র্যাকটিস করবো, বুঝছি? এই যে ভাইয়া আই সাজেস্ট দ্যাট হি টু দ্য ডক্টর, কি হবে বলো তো? বারবার বেস ফ্রম গো। আচ্ছা এগুলো পারবা? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো, আমরা কি বুঝছি? মন থেকে বলো, আমরা কি আল্লাহর রহমতে সাবজেক্টিভ বুঝছি? বলো মন থেকে যা বলবো যে ভাই হ্যাঁ সাবজেক্টিভ পারবো। তাহলে আমি যদি তোমাদেরকে সামারি দিই, আমরা কি গতকালকের এগুলো মনে আছে? পজিটিভ ভার্ব, যেই দিনে যে টপিক্স পড়বে সাথে সাথে আগের টপিক্স মাথায় নিবে। আমি কিন্তু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমরা কি পড়ছি সবার মনে আছে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমরা পড়ছি কি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে আমাদের তো ওই যে এন্ড, হ্যাঁ এন্ডের পর আমরা বলতে বলো সাব টু, সো সাব শেষ হয়ে গেছে, মানে সাবজেক্ট থাকলে টু শেষে, সো থাকলে সাবজেক্ট আগে, আর এখানে বসবে কি? এখানে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব থাকলে এখানে অক্সিলারি ভার্ব, আর এখানে মূল ভার্ব থাকলে এখানে হবে ডু ডিড ডাজ। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট শেষ। নেগেটিভ এগ্রিমেন্টটা পেড ব্যাচে পড়াবো, সমস্যা নেই। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট তো পেড ব্যাচে পড়বো, মানে নেগেটিভটা পেড ব্যাচের জন্য রেখে দিলাম। আচ্ছা এবার আমি তোমাকে পড়েছি কি বলো তো? পজিটিভ ভার্ব। আমি তোমাদেরকে কোর্স যখন শেষ করব তখন আমি এভাবে মানে যেদিন যে টপিক পড়বো আগের টপিক এভাবে মুখস্থ করাবো। ইভেন আমাদের গ্রামাটিক যদি 30টা আইটেম থাকে 30টা আইটেম তুমি মুখস্থ আমার সাথে বলবো যে ভাইয়া মুখস্থ এটা এইভাবে, হ্যাঁ। আমরা তো কোনো পড়া মুখস্থ করবো না, মানে ওই যে পড়তে পড়তে বুঝতে বুঝতে মুখস্থ। পজিটিভ ভার্ব 5টা, মেক লেট, মেক এবং লেট, এরপর কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম, ওকে। হেল্প, এরপর ভাইয়া ভার্বের বেস ফর্ম অথবা ভাইয়া 2+ ভার্বের বেস ফর্ম হয়ে গেছে। আর কি বাকি আছে বলো তো আমাকে? আর বাকি আছে আমাদের হ্যাভ গেট, হ্যাভ এবং গেট। হ্যাভ গেটের পরে যদি বস্তু হয় তাহলে হচ্ছে ভাইয়া ভার্বের 3। হ্যাভ গেটের পরে যদি ব্যক্তি হয় তাহলে হ্যাভের পর হচ্ছে ভার্বের বেস ফর্ম, গেটের পর হচ্ছে 2+ ভার্বের বেস ফর্ম। পজিটিভ ভার্ব শেষ, বুঝাইতে পেরেছি ভাই? বুঝছি, পজিটিভ ভার্ব শেষ। এইবার ভাইয়া এইবার আমাদেরকে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ। সাবজেক্টিভ আমি তোমাকে বলছি ভাইয়া ওই সাবজেক্টিভ ভার্বগুলো হবে, হ্যাঁ সাবজেক্টিভ ভার্ব। এরপর আমার হবে দ্যাট, দ্যাটের পর আমার একটা সাবজেক্ট, এরপরে এই যে ভার্বটা হবে এই ভার্বটা বেস ফর্ম হবে, শেষ। এখানে নেগেটিভ হইলে নট প্লাস ভার্ব হবে, এখানে মডাল ভার্ব ইউজ করা যাবে না। এখানে এই দ্যাটটা যদি না থাকে তাহলে হবে 2+ ভার্বের বেস ফর্ম হবে। এটা প্যাসিভ যদি হয় তাহলে হবে 2be+ ভার্বের 3। এখানে অ্যামিজার ওয়াজার না হলে বি হবে। এরপরে মানে ওই যে কি 2be+ ভার্বের 3 প্যাসিভ হইলে, এই হচ্ছে কাহিনী শেষ। বুঝাইতে পেরেছি? নেগেটিভ এগ্রিমেন্ট করবো পেড ব্যাচে, সমস্যা নেই। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল তোমরা অবশ্যই টপিকটা ভালো করে পরীক্ষা দাও। ইনশাআল্লাহ আগামীকালকে তোমাদের সাথে কিন্তু দেখা হবে সন্ধি নিয়ে। আমরা বাংলা ইংরেজি মানবিক বিভাগের শিক্ষার্থী যারা আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সমান তালে গুরুত্ব দিতে হবে। এছাড়া তোমরা যারা ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী আছো বাংলা ইংরেজি তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, জানোই তো। তোমরা কিন্তু ওই যে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স কিন্তু ভালোই পারো, কিন্তু পারো না কোনটা?
তোমরা বাংলা ইংরেজিতে গ্যাপ আছে এবং আমাদের সবার। আমি তোমাদেরকে বলি ভাই 31 তারিখের পরে আমার পেইড ব্যাচের যারা আছে এখানে তো অনেক পেইড ব্যাচের শিক্ষার্থী আছো, কেউ কিন্তু বসে থাকার সুযোগ নেই। মিনিমাম 8-10 ঘন্টা আমাদের পড়তে হবে। আমরা বাংলা এক কথা প্রকাশ, বাগধারা, সমার্থক, বিবৃত, পারিভাষিক অনুবাদ, ইংরেজিতে আমাদের যে বলেছি ভোকাবুলারি, স্পেলিং, আমাদের গ্রুপ ভার্ব, প্রেজাল ভার্বস, এডিয়ামস, এগুলো আমাদের প্রচুর পরিমাণে পড়তে হবে, জানতে হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল রাত 9টায় সন্ধি নিয়ে। এবং আমরা যে টপিকসগুলো আমরা পড়েছি এই টপিকসগুলো আমরা সেই লেভেলের করে প্রস্তুতি নিব যেন আর পড়তে না হয়, অসাধারণ করে নোট করব। এবং প্রত্যেকে ভর্তি হয়ে যাবে, অফারটি থাকবে 30 তারিখ রাত 12টা পর্যন্ত। আসসালামু আলাইকুম তোমাদের সবাই।